আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো চলুন বেশি কথা না বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মিমের সংসার গল্পের আরও একটা ভিডিও শুরু করা যাক। দেখতে দেখতে 7 দিন পার হয়ে গেল। ওদিকে জয়ার বাবা অনেক অসুস্থ, হার্টে ছিদ্র পাওয়া গেছে কয়েকটা। এই নিয়ে জয়া খুব টেনশনের মধ্যে আছে। আজ জয়া তার বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে ডাক্তার সুশান্তর কাছে। গাড়িতে সে বসে জানালার দিকে তাকিয়ে আছে। হঠাৎ জয়া একটা জিনিস খেয়াল করলো। সেই দিন বাসায় ফিরে জয়ের মন খুব খারাপ ছিল আয়নের কথায়। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। সেই দিন রাতে জয়ের বাবা অসুস্থ হয়ে যান। জয়ের বাবা সুস্থ হবার পর থেকে জয়া যেন তাকে নিয়েই ব্যস্ত। আশ্চর্য, এরপর থেকে এতদিন জয়ার আর একবারের জন্যও আয়নের কথা মনে হয়নি। তাহলে কি আয়নের কথাই সত্য? জয়া কি নিজের উত্তর পেয়ে গেল? জয়ার আয়নের বলা সেই দিনের কথা মনে পড়ে গেল। ডাক্তার জয়া, আমি আপনার জীবনের কোনো অধ্যায় নই, মরীচিকা মাত্র। আর মরীচিকার না শুরু আছে না শেষ। অ্যান্ড আই ক্যান্ট বি ইয়োর লাইফ লাইন, ইউ নো ওয়াই। না, এটা আমি আপনাকে বলবো না, আপনি একটু ভেবে বলবেন। নিজের এখনো অবধি জীবন এবং ওই জীবনের সাথে জড়িত মানুষদের নিয়ে ভেবে দেখবেন, উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, জয়া নিজের উত্তর পেয়ে গেছে। জয়া এতদিন যার পেছনে ছুটেছে সে জয়ার জীবনের মরীচিকা মাত্র। যার শুরু করেছিল জয়া নিজেই, কিন্তু যার শেষ নামানো জয়ার পক্ষে সম্ভব হয়নি। আর একটা মানুষের অত্র জীবন পরিবার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। তার থেকে বড় আর কিছু নেই, সেটা বাবার পক্ষের পরিবার হোক বা স্বামীর পক্ষের। আরও একটা কথা আজ জয়া বুঝেছে, সেটা হলো ভালোবাসার কথা। প্রেম ভালোবাসা একটা এমন অনুভূতি যা মানুষের জীবনে অবিচ্ছেদের অংশ। প্রেম ছাড়া মানুষ অনুভূতিহীন জড়বস্তুর মতো। কিন্তু প্রেম নামক অনুভূতি যখন একটা সম্পর্কে মাঝে বিরাজ করে, সেটা যে কোনো সম্পর্কের মাঝে হতে পারে। যেমন মা বাবা এর প্রতি সন্তানের, বা সন্তানের প্রতি মা বাবার, স্বামী স্ত্রীর প্রতি, কিংবা স্ত্রীর স্বামীর প্রতি, অথবা ভাই বোনের একে অপরের প্রতি, বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের প্রতি, কিংবা নিজের দেশের প্রতি, তখন সেই অনুভূতিটা সব থেকে বেশি অনুভূতিত হয়। তবে সম্পর্কহীন প্রেমানুভূতি নামহীন সম্পর্ক স্বরূপ। আর নামহীন সম্পর্কের সমাজে কোনো জায়গাই নেই। আয়নের প্রতি জয়ার ভালোবাসাও সম্পর্কহীন। এমন প্রেমানুভূতি আয়ন মেনে নেয়নি, তেমনি না সমাজ মেনে নিত, না জয়ার পরিবার। দীর্ঘশ্বাস ফেলল জয়া। মিম নিজের সব কাজ শেষে লাঞ্চ পাঠিয়ে দিয়েছে এবং বই পড়ছে। সামনে তার এইচএসসি পরীক্ষা। না, এই তো গতকাল আয়ান তাকে সব বই কিনে দিল, তাকে অহনা পড়ায় হেল্প করছে। 2-3 দিন আগে হবে আয়ান রাতে ল্যাপটপ হাতে নিয়ে কাজ করছে। মিমকে জিজ্ঞাসা করেছিল, মিম কতদূর লেখাপড়া করেছ? মিম বলল, দ্বাদশ ক্লাস পর্যন্ত। আয়ান, দ্বাদশ ক্লাসে পরীক্ষা দাওনি? মিম, পরীক্ষা তো হয়নি এখনো। আয়ন, মানে তুমি এইবারে এইচএসসি ক্যান্ডিডেট? মিম বলল, হ্যাঁ। তা লেখাপড়া দেখি কিছুই করো না। মিম চুপ করে আছে। আয়ন, কোন কলেজে পড়ো? মিম উত্তর দিল, ভিকারুন্নেসা। আয়ন, তাহলে তো লেখাপড়ায় ভালো তুমি। কোন বিভাগ? মিম উত্তর দিল, আর্টস। আয়ন, ও, চাকরি করার ইচ্ছা আছে নাকি অন্য কিছু? মিম বলল, এখন আর নেই। আয়ন, আগে ছিল বুঝি? মিম বলল, বিয়ে না হলে তো কিছু করে খাওয়া লাগতো। সৎ মায়ের সংসারে ছিলাম বলে কথা। আর আমার আম্মু বলতেন যে মেয়েদের লেখাপড়া অনেক বেশি দরকার, শুধু যে চাকরি করার জন্য তা নয়। কারণ প্রতিটা বাচ্চাই একজন শিক্ষিত মা তার দরকার। কারণ প্রতিটা বাচ্চার প্রাথমিক শিক্ষা মায়ের কাছেই পায়। সংসারে একজন শিক্ষিত বউ থাকা দরকার। আয়ন বলল, হ্যাঁ, এখন পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকলে দিতে পারো, কিন্তু চাকরি করা যাবে না। I am enough to available to fulfill your needs. মিম অবাক, কি বলছে আয়ন? মিম, পরীক্ষা দিতে পারবে? আয়ন, কি বলো, পরীক্ষা দিবা? তাহলে বই এনে দিই কাল পরশু। মিম বলল, দিব। আয়ন বলল, অ্যাডমিট তুলছো? মিম বলল, না। আয়ন, ফর্ম ফিল আপ করছো? মিম বলল, হ্যাঁ। আয়ন বলল, তাহলে আগে বলনি কেন, বোকা নাকি? মিম বলল, ভেবেছিলাম আর লেখাপড়া করা হবে না। আয়ন বলল, আন্ডার ইন্টার মেয়েকে আমি বউ করে ঘরে রাখবো, তাই না? আয়নের মুখে বউ কথাটা শুনে মিম যেন এক বুক সুখ পেয়ে গেল। নিমিষেই মিমের চোখ ভরে এলো। আয়ন বলল, সবাই জিজ্ঞাসা করলে বলবো যে আমার বউ মাধ্যমিকের গণ্ডি পার হয়নি। লজ্জার বিষয়, তুমি ইন্টার, অনার্স, মাস্টার্স সব পড়বা, আমি পড়াবো। আয়নের মুখে এমন কথা শুনে মিম আর নিজেকে ধরে রাখতে পারল না। আয়নের পায়ের কাছে বসে হাউমাউ করে কেঁদে দিল।
মিম বলল, আমি সত্যি পড়ব? আয়ন মিমের এমন কাণ্ড দেখে অবাক, সাথে সাথে বসে পড়ল আয়ন মিমের সামনে। এমন করছো কেন? লেখাপড়া যতদূর করতে চাও করবা, তবে যাই হোক, রাতটা আমার। আয়ন চলে গেল। মিম ভাবছে লোকটা একটু একটু করে তার মনে সম্পূর্ণ জায়গা নিয়ে নিয়েছে। কবে যে তার মনের জায়গা সে করে নিতে পারবে। না, মিম চেষ্টা ছাড়বে না, যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে সে। জয়া বলল, মে আই কাম ইন স্যার? আয়ন, ইয়েস। জয়া, স্যার, এই যে এটা সুশান্ত দিয়েছেন ডাক্তার। আমার বাবার অপারেশনের যাবতীয় সব এক্সেসরিজ মিলিয়ে কেমন কি খরচ হবে তার একটা ডিটেইলস যদি আমায় দিতেন। আয়ন, ডাক্তার, আপনি এই ফাইলটা রেখে যান, আমি আপনাকে সন্ধ্যায় দিব। জয়া বলল, ওকে স্যার, কিন্তু আজকে তো আমার আর কোনো সার্জারি নেই, এখনই বাসায় ফিরে যাচ্ছি বাবাকে নিয়ে, কাইন্ডলি যদি ইমেল করে দিতেন। আয়ন বলল, ওকে, শিওর। জয়া, ওকে, গুড আফটারনুন স্যার। আয়ন, গুড আফটারনুন। জয়া দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে এলো। জয়া, স্যার। আয়ন বলল, হ্যাঁ। জয়া, সেই দিনের বিহেভিয়ারের জন্য আই এম রিয়েলি সরি, দ্যাট ডে আই ওয়াজ রং। আয়ন, ইটস ওকে ডক্টর, ফরগেট ইট। জয়া, আল্লাহ হাফেজ। আয়নও বলল, আল্লাহ হাফেজ। সন্ধ্যায় আয়ন বাড়ি ফিরল। আজকাল কাজের চাপ কম। ফিরে রুমে ঢুকে আয়নের নজর মিমকে খুঁজছে। কেন জানা নেই আয়নের, হয়তো এতদিনে ফিরেই মিমের মুখ দেখার অভ্যাস হয়ে গেছে। জি, অভ্যাস, ভালোবাসা কিন্তু নয়। ফ্রেশ হয়ে বের হয়ে মিমকে দেখতে পেল আয়ন, হাতে সেই লেবুর শরবত। মিম শাড়ি পরেছে। আজ কেন যেন অপসরীর মতো লাগছে মিমকে আয়নের কাছে। মিম বিয়ের পরনের সেই দিনের সেই গোলাপি মণিপুরি তাঁতের শাড়িটা পরেছে, চুলগুলো ছেড়ে দিয়েছে, মুখে কোনো সাজ নেই, হাতে গোলাপি সাদা রেশমি চুড়ি, গলায় কানে ছোট সোনার গহনা। মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে। মিম তো সবসময়ই এমন সাজগোজ করে না খুব একটা, তাহলে আজ স্পেশাল কিসে? হয়তো আজ প্রায় 8 দিন পর মিম শাড়ি পরেছে, তাই হয়তো। আয়ন মিমের হাত থেকে গ্লাসটা নিয়ে সারাদিন পর ফিরে মিমের হাতের এই লেবুর শরবতটা আয়নের ক্লান্তি নিমিষেই দূর করে দেয়। আয়ন গ্লাসটা রেখে মিমের কোমর ধরে কাছে টেনে নিল নিজের। আয়ন বলল, মিম। সে উত্তর দিল, জি। আয়ন, কেবল গোসল করলে বুঝি? মিমের চুলগুলো ভেজা, হাত দিয়ে, তাই সে বলল। মিম বলল, হ্যাঁ। আয়ন, এত বেলায় কেন? মিম চুপ করে থেকে বলল, রুষা শরীরে তরকারি ফেলে দিয়েছিল, তাই। আয়ন, ও, তাহলে তো ডাবল করা লেগেছে। মিম বলল, হ্যাঁ। আয়ন বলল, এখন ট্রিপল করা লাগবে। মিম বলল, হ্যাঁ। চোখ বড় বড় করে আয়ন বলল, হ্যাঁ। মিম, না। এই বলে মিম নিজের কোমর থেকে আয়নের হাত সরিয়ে একটু পেছনে সরে গেল। আয়ন মিমের দিকে আগাচ্ছে আর মিম পিছাচ্ছে। একসময় মিম যেই না দৌড় দিতে যাবে, আয়ন খপ করে তার হাতটা ধরে ফেলল। রাত তখন 10টা। মিম উঠে আয়নের দিকে তাকালো। নিশ্চিন্তে চোখ বন্ধ করে শুয়ে আছে, দেখে মনে হচ্ছে আয়ন ঘুমিয়ে গেছে। মিম আয়নের একটু কাছে গেল। মিম, ঘুমিয়ে গেলে নাকি? দেখি তো। মিম আয়নকে একটা চিমটি কাটল। আয়ন কোনো রিয়েক্ট করলো না। মিম বলল, তার মানে ঘুমিয়ে গেছে। মিম 2 থেকে 3টা খুশি দেখালো আয়নকে ইশারায়, আরো কয়েকটি চিমটি কাটল। মিম, পচা লোক, নির্দয়, পাষাণ, আমার আবার গোসল করা লাগবে এখন। দূর, একটা কামড় দিব নাকি? আমি আর কি কামড় দেব? নিজেই তো কোন দিন আবার আমাকে কামড়ে কামড়ে খেয়ে ফেলবে, যা মনে হচ্ছে না। দাঁড়া, একটু চুল টানি। এমন নানা বকাবকি করে মিম নিজের গায়ে শাড়ি কোনো মতে পেঁচিয়ে চলে গেল ওয়াশরুমে। মূলত আয়ন ঘুমেছিল বলেই মিম এত কিছু বলার সাহস পেয়েছে। মিম উঠে যাবার পর আয়ন চোখ খুলে তাকালো। আয়ন জাগাই ছিল। আয়ন মিমের এমন রাগের হাস্যকর রূপ দেখে হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না। অবশেষে হেসেই দিল। আয়ন পাগলি। আয়ন ভালোই সুযোগ পেয়েছে, এবার মিমকে বেশ চাপে রাখা যাবে। মিম ওয়াশরুম থেকে বের হয়ে আয়নকে দেখল না। বারান্দায় আয়ন দাঁড়িয়ে সিগারেট টানছে। আকাশের দিকে তাকিয়ে সিগারেটের সুখ টান দিয়ে আয়ন বলল, কি যেন বলছিলে? ও হ্যাঁ, আমাকে কামড়াবে। মিম চোখ বড় বড় করে আয়নের কথা শুনে তাকালো। আয়ন, আর কি যেন? হ্যাঁ, আমি তোমাকে খেয়ে ফেলবো কামড়ে কামড়ে কোন দিন। হ্যাঁ, আমাকে ঘুষি দেখিয়েছিলে, চিমটিও কেটেছিলে ইচ্ছে মতো। মিম এবার নিজের ঠোঁট কামড়াচ্ছে। আয়ন, আমি তোমাকে একটা লক্ষ্মী মেয়ে ভেবেছিলাম, কিন্তু তুমি, আর সব থেকে মেইন, তুমি আমার চুল টানতে চেয়েছো। মানে এই করো আমি ঘুমালে তুমি। মিম এবার দিল এক দৌড়। আয়নের ত্রিসীমানায় আর 3-4 দিন আসবে না এমন ভাব নিয়ে। রাতে ডিনার টেবিলে সবাই একসাথে বসেছে। মিম সবাইকে খাবার দিচ্ছে।
অনেক। বাবা আমাদের ফিরতে হবে কাল। বাবা কি দরকার বাবা, আরো কয়েকদিন থেকে যাও না। নানু ভাইয়ের সাথে কি সুন্দর সময় কাটছে আমার। আরোহী না বাবা, ওদিকে কিছু কাজ আছে। বাবা না, এখন অবস্থা ভালো না, যাবে না তোমরা। কাজ সব পরে, সচেতন থাকা আমাদের দায়িত্ব। আরোহী আর অনেক আচ্ছা বাবা। আয়ন বাবা ভাবছিলাম যে দরিদ্রদের মাঝে চাল ডাল আলু মানে প্রয়োজনীয় কিছু খাবার বিতরণ করব। কাজ কাম বন্ধ সবার, খাবে কি এভাবে চলতে থাকলে? বাবা বা অনেক ভালো আইডিয়া। আয়ন তাহলে কাল হাসপাতালে যাব না? এমনিও ডাক্তার সুশান্ত বলেছিল কিছুদিন ছুটি নিতে। বাবা বলল হাসপাতালে ছুটি নেবে, প্রবলেম হবে না। আয়ন আরে অ্যাপোলো হসপিটাল ধনীদের জন্য, ধনী লোকেরা ছাড়া ওখানে এক্সপ্রেস বহন করা সাধারণ মানুষের পক্ষে তো পসিবল না। এই গোটা কয়েক ধনী ব্যক্তিরা বা মন্ত্রী মিনিস্টার কিংবা হিরো হিরোইনরা আসে, কিন্তু আপাতত পেশেন্ট কাউন্ট কম, আর তাই আর কি। এখানে জেনারেল ওয়ার্ডেই যা খরচ, তাই এফোর্ড করা সাধারণ মানুষের পক্ষে অনেক টাফ। আর আর লাক্সারি ওয়ার্ডের কথা তো বাদই দিন। বাবা অনেক। আরোহীর ডেলিভারি হলো না এখানে, প্রচুর প্যারা। তাও তো আয়নের জন্য ডিসকাউন্ট পেয়েছিলাম। বাবা হ্যাঁ, কিন্তু ডিসকাউন্ট যা পেয়েছিলে তার ডাবল খরচ। সারা হাসপাতালের মিষ্টি বিতরণ করেছিলে, মনে আছে? অনেক বেস্ট মোমেন্ট বাবা। আয়ন বরাবর আর চোখে মিমকে দেখছে আর দেখছে, সে তো আয়নের আশেপাশে ঘেসছেই না। আয়ন আচ্ছা বাবা, যেটা বলছিলাম, আমি একটা অ্যামাউন্ট ভেবেছি দরিদ্রদের দিব, বাকি টাকা তুমি আর অনেক দিবে। অনেক ওয়াই নট বাবা। ওকে, তাহলে কাল সকালে 3 জনে বের হব, কেমন? আয়ন কালকে মাইকে অ্যানাউন্স করব আর জিনিসপত্র কিনে আনবো, পরশু সেগুলো বিতরণ করব। তার বাবা ওকে। খাবার টেবিলে বারবার ফোন ভাইব্রেট হচ্ছে, অহনার বারবার হচ্ছে। আয়ন এটা ভালোই খেয়াল করছে, মেজাজটা আয়নের বিগড়ে যাচ্ছে এবার। অহনা বারবার ফোন কেটে দিচ্ছে। এক সময় যেই না ফোন বাজলো, আয়ন অহনার হাত থেকে ফোনটা নিয়ে এক আছাড় মারল। সবাই অবাক, খাবার টেবিল নিস্তব্ধ। মিম তো কেঁপে উঠেছে। বাবা আয়ন কি হলো এটা? অহনা ভাইয়া কি করলি তুই, এটা কেন করলি? আয়ন শেট আপ, জাস্ট শেট আপ। কে ফোন দিচ্ছিল তোকে বল? পিক আপ ড্যামিট। কেন ফোন দেয় উনি তোকে? কেন? আর তুই কেনই বা তার সাথে কথা বলিস? কেন অহনা কেন? কোন সাহসে তুই কথা বলিস ওনার সাথে বল? অহনা কথা বলেছি, বেশ করেছি আমি। ভাইয়া তিনি আমার মা, আমাদের মা, নিজের মা, এর সাথে আমি কথা বলবো না কেন? কেন বলবো না বল? ভাইয়া তুই পাথর হতে পারিস, আমি তো পাথর না। আমি আমার মার সাথে একবার কেন 100 বার কথা বলবো। আর শুধু কথা না ভাইয়া, আমি আমার মাকে খুব শীঘ্রই আমাদের নিজের বাসায় আনবো, সে অনেক অসুস্থ। আয়ন খবরদার অহনা, ভুলেও এই কাজ করবি না। ওই মহিলাকে আমার বাড়িতে আনবি না। অহনা এটা আমাদেরও বাড়ি ভাইয়া, আর বললাম না তোকে মা অসুস্থ। আয়ন অসুস্থ সো হোয়াট, তার ছেলে মেয়েরা আছে না, তার দেখাশোনা করবে। অহনা ভাইয়া তারা তো আর আপন না, সৎ। আয়ন তো তাদের কারণেই তো আমাদের ছেড়ে একদিন চলে গিয়েছিল তিনি। অহনা ভাইয়া প্লিজ ওনাকে মাফ করে দে, উনি অনেক অসুস্থ। আয়ন ওপরে চলে যেতে নিল, অহনা চিৎকার করে বলল ভাইয়া মায়ের ক্যান্সার। আয়ন থেমে গেল। এদিকে নিশাত হোসাইন অহনার শেষ কথা শুনে নিস্তব্ধ, বুকের এক কোণে চিনচিন করে ব্যথা করছে তার। আরোহী অনুকেত হাতটা শক্ত করে ধরে কথাগুলো শুনছে, তারও চোখে পানি। আর মিম সে তো কিছুই বুঝতেই পারছে না। কোন মা? সে তো জানতো তার শাশুড়ি মারা গিয়েছিলেন, কিন্তু এখানে তো আরেক নতুন সত্যের আংশিক মুখোমুখি হলো মিম। আয়ন আর একটা কথাও বলল না অহনার সাথে। নিশাত হোসাইন এখনো ঠায় বসে আছে। আয়ন তার কাছে গিয়ে বলল বাবা কষ্ট হচ্ছে কি? কষ্ট পেও না, ছেলেদের কষ্ট পেতে নেই। আয়ন আর কোনো দিকে তাকালো না, খটখট করে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। মিম আয়নের যাওয়ার পানে চেয়ে আছে। আরোহী আর অহনা কাছে গিয়ে বলল অহনা আপু তুমি ভাইয়াকে বোঝাও, একটা মানুষ মৃত্যুমুখী, তাও আবার সে আমাদের মা। 10 মাস গর্ভে রেখে আমাদের এই দুনিয়ার মুখ দেখিয়েছেন যিনি, এতটা নিষ্ঠুর কিভাবে হওয়া যায় আপু? আরোহী বোন তুই যখন 2 বছরের ছিলি কিছুই বুঝতি না, তাই এখনো তুই বুঝবি না যে আমার আর ভাইয়ার জ্বালাটা ঠিক কোথায়। অহনার কিছু না বলে নিজের রুমে চলে গেল। নিশাত হোসাইন এখনো বসে আছে। অনেক তাকে ধরে রুমে নিয়ে গেল। রাত 2টা। আয়ন এখনো বাসায় ফেরেনি। মিম আয়নের অপেক্ষায়
ডাইনিং রুমে বসে আছে, মাথায় অনেক টেনশনই ঘুরছে। আর আগের ঘটনা সম্পর্কিত নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মাথায়। আরোহী, মিম, এখনো ভাইয়া কি ফেরেনি? আরোহী, ভাইয়ার মাথাটা গরম হলে সে এমন করে, কিন্তু সে শান্ত স্বভাবের মনের, মানে মানুষের প্রতি রাগ হলে ঠান্ডা মাথায় তাকে অপমান করে আর কি। তবে কিছু কিছু সময় ভাইয়ার রাগের সীমা পার হয়ে গেলে সে এমনটা করে, আজকে যেমন করেছে। তারপর মাথা ঠান্ডা করে একাকী সময় কাটাতে একটা জায়গায় চলে যায়। সে আসবে, তুমি চিন্তা করো না, শুয়ে পড়ো। মিম, কোথায় গিয়েছেন উনি? আরোহী, আয়ানের সিক্রেট জায়গা, সেটা হলো পাশে গ্যারাজে। ওর প্রিয় মার্সিডিস এর ভেতর। ওই গাড়িটার প্রিয়, কাউকে ওই গাড়িতে চড়তে দেয় না। আগে এমন করত যে আয়ন রাত 3টা পর্যন্ত বাসায় ফেরেনি, আমি বাবা চিন্তায় শেষ, সারা শহর খুঁজে বেড়াতাম, আয়ন থাকতো ওই গাড়ির মধ্যে। মিম, ও আরোহী, কি ভাবছো মিম? এই যে আমাদের মা মারা গিয়েছে জানতে হুট করে আবার এসব কি হচ্ছে, তাই তো? মিম জিজ্ঞাসানু নজরে আরোহীর দিকে তাকালো। আরোহী, বস্তুগত ভাবে আসলে উনি বেঁচে আছেন, তবে আমাদের কাছে মৃত। মিম, কেন আপু, কি করেছিলেন উনি? তো গাইস, আয়নের মা কি সত্যি বেঁচে আছে এবং তিনি কি করেছিলেন এটা আমরা পরের পর্বতে শুনবো। তো পরের পর্বটা কত নাম্বার পর্ব হতে চলেছে কমেন্ট বক্সে জানায়ও।